সুফিয়া কামালের আমার দেশ কবিতাটা যখন আমরা পড়ি তখন আসলে বাংলার আত্মার একটা অসাধারণ ছবি দেখতে পাই। তো চলুন আজ এই কবিতার গভীরে একটু ঢু মারা যাক, দেখি এর মূল কথাটা কি, আর সেই শক্তির উৎসটাই বা কোথায় যা কিনা অসম্ভবকেও সম্ভব করে তোলে। কবিতার শুরুটাই দেখুন কি দারুণ! বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে। মানে এই একটা লাইনে কবি যেন পুরো বাংলার ভেতরের শক্তি আর অফুরন্ত সম্ভাবনার কথা বলে দিচ্ছেন। আর এই বিশ্বাসটাই, এই লাইনটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে থাকবে। চলুন খুঁজে দেখি এই শক্তির উৎসটা আসলে কোথায়। আচ্ছা, এই যে আমরা বলছি অসম্ভবকে সম্ভব করার শক্তি, এই শক্তিটা আসে কোত্থেকে? কবি সুফিয়া কামাল কিন্তু আমাদের বলছেন উত্তরটা লুকিয়েছে একদম গোড়ায়, মানে বাংলার উর্বর মাটিতে। কারণ এই কবিতার ভিত্তি হল আমাদের এই দেশ, এই মাটি। আসলে বাংলার প্রকৃতি তো সত্যি আশীর্বাদের মতোই। এখানকার জলবায়ুটা এত চমৎকার, ভাবুন তো, রোদটা ঠিক ততটাই যতটুকু দরকার, আবার বৃষ্টিটাও খুব নরম স্নিগ্ধ। আর এই স্নিগ্ধ রোদ আর নরম বৃষ্টির ছোঁয়াতেই তো বাংলার মাটি এমন উর্বর, এমন প্রাণবন্ত হয়ে ওঠে। আর এই উর্বর মাটি যখন তার দান ফিরিয়ে দেয়, তখন কি হয়? সে দেয় উদার হাতে। মাঠের পর মাঠ ভরে ওঠে সোনালি ধানে, কৃষকের জন্য আসে সবুজ পাটের ভরসা, আর গাছপালাগুলো তো সেজে ওঠে নানান রঙের ফলমূলে। এগুলো কিন্তু শুধু ফসল না, এগুলোই হলো বাংলার যে অফুরন্ত প্রাচুর্য, তার জীবন্ত প্রতীক। বেশ, মাটি তো উর্বর, প্রকৃতিও উদার, কিন্তু এই উর্বর মাটি আর প্রাচুর্যের সাথে এখানকার মানুষের সম্পর্কটা ঠিক কেমন? মানে প্রকৃতি কিভাবে তাদের জীবনটাকে গড়ে তোলে? চলুন এবার আমরা সেই রসায়নটাই একটু বোঝার চেষ্টা করি, যেখানে মাটি আর মানুষ একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলার আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে এই দুটোর মেলবন্ধনই। একদিকে দেখুন মাঠ ভরা সোনালি ধান, এটা তো জীবনের প্রতীক, যা সবার ক্ষুধা মেটায়। আবার অন্যদিকে আছে সবুজ পাট, যা এই অঞ্চলের অর্থনীতির একটা মস্ত বড় ভিত্তি। এই দুটো মিলেই কিন্তু বাংলার একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়। তো এই প্রাচুর্যের মধ্যে মানুষ কিভাবে বাস করে? কবি একটা অসাধারণ শব্দ ব্যবহার করেছেন, পাশাপাশি। তারা ঘর বাঁধে পাশাপাশি। এই পাশাপাশি শব্দটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু বোঝাচ্ছে না যে তাদের বাড়িগুলো কাছাকাছি, এর চেয়েও গভীর একটা মানে আছে। এটা আসলে একটা আত্মিক বন্ধন, একটা সম্প্রীতির ইঙ্গিত দেয়, আর এভাবেই মানুষ এখানে শান্তিতে মিলেমিশে থাকে। কিন্তু জীবন তো আর সবসময় একরকম যায় না, তাই না? সবসময় তো শান্তিময় থাকে না, দুর্যোগ আসে, বিপদও আসে। কবি কিন্তু সেই কঠিন সময়ের কথাও ভোলেননি। চলুন দেখি সেই দুর্যোগের মুখে বাংলার মানুষ কিভাবে টিকে থাকে, তাদের সেই বন্ধনটা কেমন থাকে। বাংলার মানুষের জীবনচক্রটা ঠিক এই রকমই। ধরুন দুর্যোগ এলো, সবকিছু তছনছ করে দিয়ে গেল, কিন্তু সময় যখন কেটে যায় তারা কিন্তু ভেঙে পড়ে না, তারা আবার নতুন করে ঘর বাঁধে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? তারা আবারও সেই পাশাপাশি ঘর বাঁধে। তার মানে দুর্যোগ তাদের আলাদা করতে পারে না, বরং তাদের বন্ধনকে আরও মজবুত, আরও অটুট করে তোলে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসেই, তাই না? এই যে এত শক্তি, এত একতা, এই অবিশ্বাস্য শক্তির উৎসটা আসলে কি? শুধু কি পাশাপাশি বাস করলেই এমন বন্ধন তৈরি হয়ে যায়? না, এর পেছনে নিশ্চয়ই আরও গভীর কোনো কারণ আছে। কবি এবার আমাদের সেই রহস্যের দিকেই নিয়ে যাবেন। আর সেই গভীর রহস্যের নামটাই হল সম্প্রীতির মহাসাগর। বাহ, কি অসাধারণ একটা রূপক, তাই না? এই সম্প্রীতির মহাসাগরই হল বাংলার মানুষের একতার মূল চাবিকাঠি। আচ্ছা, এই সম্প্রীতির মহাসাগরটা তৈরি হয় কি দিয়ে? এর উপাদানগুলো কি কি? প্রথমত আমাদের এই মধুর ভাষা, যা সবাইকে এক সুরে বেঁধে ফেলে। তারপর আছে জীবনের প্রতি একটা গভীর ভালোবাসা, যেখান থেকে জন্ম নেয় অপার জীবনানন্দ। আর সবশেষে প্রতিদিন যেমন সূর্য ওঠে, ঠিক তেমনই স্বাভাবিকভাবে আসে একসাথে থাকার একটা ডাক। এই সব কিছু মিলেই কিন্তু মানুষকে একটা মহামিলনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে সহজ করে বললে, এই সম্প্রীতির মহাসাগর জিনিসটা আসলে কি? এটা হলো সেই মহামিলনের একটা ক্ষেত্র, যেখানে বাংলার মানুষ তাদের ভাষা, তাদের সংস্কৃতি আর জীবন নিয়ে তাদের ভাবনা, এই সব কিছু দিয়ে এক হয়ে যায়। এটা আসলে শুধু বাইরে থেকে এক থাকা নয়, এটা একটা মানসিক অবস্থা, একটা সম্মিলিত চেতনা।
আর এই মহামিলনের শক্তিটা যে কতটা প্রচণ্ড সেটা ভাবুন। এর মাধ্যমে মানুষ নাকি প্রতিদিন নতুন করে জেগে ওঠে। এই একতা তাদের আত্মাকে সতেজ করে দেয়, প্রতিদিন নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। মানে এটা কিন্তু কোনো থেমে থাকা ধারণা না, বরং একটা জীবন্ত চলমান প্রক্রিয়া যা বাংলার মানুষকে রোজ শক্তি দিয়ে চলেছে। তো এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম, এই অসাধারণ কবিতার পাঠ পরিচিতি থেকে আমাদের মূল উপলব্ধিটা কি দাঁড়ালো? সুফিয়া কামালের এই অমর সৃষ্টির আসল তাৎপর্যটা ঠিক কোথায়? চলুন সবশেষে সেই চিরন্তন বাণীটা আরেকবার মনে করা যাক। আসলে এই কবিতার সবচেয়ে বড় সার্থকতা বা সাফল্য যদি বলেন, সেটা এখানেই। এটি চিরায়ত বাংলার জীবনবাণীকে এক কথায় অসাধারণভাবে ধারণ করেছে। এটা তাই শুধু একটা কবিতা হয়ে থাকেনি, এটা হয়ে উঠেছে বাংলার আত্মার এক জীবন্ত প্রতিচ্ছবি। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে মহামিলন আর সম্প্রীতির বার্তা, যা এই কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে, আজকের এই এত বিভক্ত পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা বলে মনে হয়? এই প্রশ্নটা না হয় আমাদের সবাইকে একটু ভাবার সুযোগ করে দিক।